এসআইআর ফর্ম জমা নেওয়া এবং বিএলওদের নির্দিষ্ট অ্যাপে ভোটারদের সমস্ত তথ্য আপলোড করার প্রক্রিয়া শেষ হচ্ছে আজই, অর্থাৎ 11ই ডিসেম্বর এসআইআরের প্রথম পর্বের যে প্রক্রিয়া তা শেষ হয়ে যাচ্ছে। আগামী 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। আর সেই খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের জন্য হিয়ারিং কিংবা শুনানির ব্যবস্থা হবে। সেই শুনানি পর্ব কিন্তু শুরু হবে 16ই ডিসেম্বর থেকেই। এই যে শুনানি প্রক্রিয়া বা হিয়ারিং পর্ব হবে তা কিন্তু ডিএম অফিসেই হবে, কোনো স্কুল কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে নয়, সরাসরি ডিএম অফিসেই হবে এই হিয়ারিংয়ের প্রক্রিয়া, যেখানে সম্পূর্ণ ওয়েবকাস্টিং বা ভিডিওগ্রাফি হবে। তার মানে ভিডিও রেকর্ডিং থাকবে আপনার সঙ্গে ডিএমের যে কথোপকথন হচ্ছে কিংবা ইআরও এইআরও তারা আপনার জন্য যে হিয়ারিং প্রক্রিয়া চালাচ্ছেন তার সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং থাকবে। এই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্য আপনাদের দেখাবো। একই সঙ্গে 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে তার লিস্টও কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আপনি যে কাগজটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই কাগজটাই কিন্তু আপনাদের বাড়িতে যখন ইনুমিরেশন ফর্ম দিতে এসেছিলেন বিএলওরা তারা ফর্মের সঙ্গে এক কপি এই কাগজটা দিয়েছিলেন। এই কাগজটা হলো আপনাদের যাদের হিয়ারিংয়ে যেতে হবে তাদের এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো ডকুমেন্টস দেখাতে হবে। আপনার যে ভোটার তালিকায় নাম উঠল না বা ম্যাপিং হলো না তার কারণ আপনাকে দেখাতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে প্রোজিনি ম্যাপিং, অর্থাৎ আত্মীয়র সঙ্গে আপনার যে সম্পর্ক। যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না, কয়েকটি ক্ষেত্র বা কিছু কিছু ক্ষেত্র ছাড়া। আর যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তারা তাদের প্রোজিনি কিংবা আত্মীয়দের 2002 সালের ভোটার তালিকায় নাম আছে এমন তথ্য দিয়েছেন। তাদের মধ্যে আবার যারা পেরেন্টস অথবা গ্র্যান্ড পেরেন্টস, অর্থাৎ বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমা, আবার মামাবাড়ির দিক দিয়ে দেখতে গেলে সেখানে দাদু কিংবা দিদিমার তথ্য আপনি দিয়েছেন, তাদের ক্ষেত্রেও হয়তো সমস্যা খুবই কম হবে। সমস্যা বেশি কাদের ক্ষেত্রে হবে? যাদের ক্ষেত্রে ম্যাপিং হবে না, যারা আত্মীয় হিসাবে অন্য কোনো আত্মীয়কে দেখিয়েছেন, মানে আপনার দাদা কিংবা দিদি কিংবা কাকা কাকিমা, মামা মামি ইত্যাদি এই সমস্ত আত্মীয়কে আপনার আত্মীয় হিসাবে দেখিয়েছেন, যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম আছে। সেক্ষেত্রে আপনার পেরেন্টস কিংবা গ্র্যান্ড পেরেন্টস কারোর নাম নেই বলে ওইগুলো আপনি উল্লেখ করেছেন প্রোজিনি হিসাবে, সেক্ষেত্রেই বেশি হিয়ারিংটা হবে। এবার আরেকটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, বিএলওদের আজ থেকে কিন্তু আবার একটা নতুন অ্যাপের আপডেট এসেছে বা নির্দেশিকায়। সেখানে জানানো হয়েছে এই যে আগামী 3 দিন, অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশের আগের 3 দিন বেশ কিছু আবারও ভোটারের নাম ফিরে এসেছে বিএলওদের কাছে। পুনরায় তাদেরকে ম্যাপিং করতে বলা হচ্ছে, কারণ তাদের মিস ম্যাপিং হচ্ছে বা মিস ম্যাচিং হচ্ছে। সে কারণে নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আবারও বেশ কিছু লিস্ট বিএলওদের কাছে পাঠানো হয়েছে। তাই বিএলওদের কাজ আজই যে শেষ হয়ে যাচ্ছে এমনটা নয়, বিএলওদের আবারও কিন্তু এই বিষয়ে ম্যাপিং বা ম্যাচিংয়ের কাজ করতে হবে। তারপরই 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সেই তথ্য দেখিয়ে দেব, যেখানে জানানো হয়েছে যে হিয়ারিং প্রক্রিয়া বা শুনানি প্রক্রিয়া সম্পূর্ণভাবে ডিএম অফিসে ভিডিও রেকর্ডিংয়ের মধ্য দিয়েই হবে। সেই সমস্ত তথ্য একই সঙ্গে আপনার যদি খসড়া ভোটার তালিকায় নাম না ওঠে বা আপনাকে যদি হিয়ারিংয়ে যেতে হয় তাহলে কোন কোন ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, গুরুত্বপূর্ণ তথ্যের নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের যে ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যেতে হবে শুনানিতে সেই সম্পর্কে আপনাদের দেখানোর আগে এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা বা হিয়ারিং পর্ব ডিএমের কার্যালয়ে হবে, একই সঙ্গে ভিডিওগ্রাফি বা ভিডিও রেকর্ডিংয়ের মধ্য দিয়েই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে, সেই সম্পর্কে প্রথমে তথ্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতেও পাবেন। এখানে জানানো হয়েছে আজ শেষ ইনুমিরেশন পর্ব, এবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পালা। আর 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের দিন থেকেই শুরু হবে শুনানি পর্ব, মানে যেদিন খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে 16ই ডিসেম্বর সেদিন থেকেই শুনানি পর্ব শুরু হয়ে যাবে। জানা যাচ্ছে প্রতিটি জেলায় জেলাশাসক বা ডিএমের কার্যালয়ে হবে শুনানি। এছাড়াও উল্লেখ করার মতো বিষয় হলো জারি হয়েছে শুনানি পর্বের ওয়েবকাস্টিংয়ের নির্দেশ, অর্থাৎ গোটা প্রক্রিয়া
ক্যামেরায় নজরদারি করবে কমিশন। তার মানে আমাদের রাজ্যের কথা যদি আমরা ধরি, বিভিন্ন জেলার জেলাশাসকের কার্যালয়ে এই শুনানি প্রক্রিয়া যখন চলবে, তা কিন্তু কমিশন তারা নির্দিষ্ট অফিসে বসে পুরো প্রক্রিয়াটা লক্ষ্য করতে পারবেন বা নজরে রাখতে পারবেন। একই সঙ্গে এই শুনানি প্রক্রিয়াতে যা যা ডকুমেন্টস দেখা হচ্ছে সেই সম্পর্কেও তারা দেখতে পাবেন, শুনতে পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইনুমিরেশন পর্ব শেষের পরই খসড়া তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে। 12ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে। খসড়া তালিকা প্রকাশের পর তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে 15ই জানুয়ারি পর্যন্ত। এছাড়াও তালিকা প্রকাশের দিন থেকেই শুনানি সংক্রান্ত নোটিশ পাঠানো হবে ভোটারদের, মানে যাদের নাম উঠবে না তাদের নোটিশ পাঠানো হবে কবে আপনাদের যেতে হবে জেলাশাসকের কার্যালয়ে। কারণ একদিনে তো সকলের শুনানি সম্ভব নয়, তাই কিছু কিছু যাদের নাম উঠবে না তাদেরকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হবে, আপনাদের সেই নির্দিষ্ট দিনেই যেতে হবে। ওই দিন শুরু হবে শুনানি প্রক্রিয়া। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। কোনো ভোটার নির্ধারিত শুনানির দিন উপস্থিত না হতে পারলেও 7ই ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ পাবেন। অর্থাৎ আপনি ওই নির্দিষ্ট দিনে যেতে না পারলেও 7ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে সুযোগ দেওয়া হবে। মূলত 2002 সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না থাকা অর্থাৎ আনম্যাপ ভোটারদের শুনানির জন্য ডাকা হবে। সেই নোটিশ পাওয়ার পর নির্ধারিত দিনে উপস্থিত হয়ে তাদের কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে একটি পেশ করতে হবে। এই নথির সম্পর্কে আমরা দেখাচ্ছি আপনাদের, তো একটু পরেই আপনারা দেখতে পাবেন। বুধবার রাত পর্যন্ত এমন ভোটারের সংখ্যা প্রায় 30 লক্ষ। এছাড়াও যেসব ভোটারের 2002 সালের তালিকার সঙ্গে ম্যাপিং ও ম্যাচিং হয়ে গিয়েছে কিন্তু সেই ম্যাপিং নিয়ে কমিশনের সন্দেহ রয়েছে, এমন ভোটারদেরও শুনানির জন্য ডাকা হতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী তাদের কমিশনের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি ফর্মে থাকা তথ্যের সপক্ষে প্রমাণ দাখিল করতে হবে। গোটা শুনানি প্রক্রিয়া প্রত্যক্ষ করার জন্য প্রতিটি শুনানি কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের নির্দেশ দিয়েছে কমিশন। সেই প্রক্রিয়ার নজরদারি চালাবেন কমিশন কর্তারা। সেই সঙ্গে সব ফুটেজ সংরক্ষণ করা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এই যে ফুটেজগুলো সেগুলো কিন্তু সংরক্ষণ করা হবে, মানে ভবিষ্যতে যদি এই নিয়ে কোনো সমস্যা পড়ে তাহলে সেগুলো আবার খতিয়ে দেখা হবে। এদিকে এদিন পর্যন্ত খসড়া তালিকা থেকে ভোটারের বাদের সংখ্যা হয়েছে 57,52,207। এর মধ্যে মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটাররা রয়েছেন। কমিশনের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, খসড়া তালিকা প্রকাশের আগেই এই তালিকা এসআইআরের কাজে রাজনৈতিক দলের তরফে নিযুক্ত বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের হাতে তুলে দিতে হবে। মানে খসড়া যে ভোটার তালিকা 16ই ডিসেম্বর প্রকাশিত হবে তার আগে সেই তালিকা কিন্তু বিএলএরা পেয়ে যাবেন, মানে বুথ লেভেল এজেন্ট যারা আছেন নির্দিষ্ট রাজনৈতিক দলগুলির তারা কিন্তু পেয়ে যাবেন, তাদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও আরও একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে বর্তমান বুথের সংখ্যা অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করতে হবে। রাজ্যে যে বর্ধিত 14,000 বুথ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল তাতে এখনই স্বীকৃতি দিচ্ছে না কমিশন। মানে নতুন করে যে 14,000 বুথ তৈরির কথা ছিল এই মুহূর্তে সেটার কিন্তু স্বীকৃতি বা সেই নিয়ে কিছু বলছে না কমিশন। এই মুহূর্তে বুথ ওয়াইজ যা লিস্ট প্রকাশিত হওয়ার কথা তেমনই প্রকাশ করে দিতে হবে। তো এমনটাই জানানো হয়েছে, কারণ এর আগে শহরাঞ্চলে বহুতল, আবাসন ও বস্তি এলাকায় বুথের জন্য বা বুথ তৈরির জন্য জেলা শাসকদের সমীক্ষা করে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু রাজ্যের জেলা শাসকদের তরফে জমা পড়া এই সংক্রান্ত রিপোর্ট দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়েছে কমিশন। সেই কারণে ফের গ্রুপ হাউজিং সোসাইটি বা বস্তি এলাকা এবং আবাসনগুলিতে নতুন করে সমীক্ষার নির্দেশ জারি হয়েছে। 250টি বাড়ি অথবা 500 ভোটার রয়েছেন এমন এলাকা চিহ্নিত করে ভোট কেন্দ্র তৈরির প্রস্তাব দিতে হবে জেলা শাসকদের। 31শে ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে হবে। তারপর নতুন বুথ তৈরির প্রস্তাবে কমিশন ছাড়পত্র দেবে এবং বর্ধিত বুথ অনুযায়ী প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এবার মানে বুথ নিয়ে এখন কমিশন কিছু ভাবছে না, বুথ নিয়ে পরে কমিশন ভাববে 31শে ডিসেম্বর পর্যন্ত সেই লিস্ট পাওয়ার পরে। তবে আপাতত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 16ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বর থেকেই কিন্তু
শুরু হবে শুনানি প্রক্রিয়া বা হিয়ারিং পর্ব। তো হিয়ারিংয়ের জন্য আপনাদের আমি যেমনটা প্রথমে জানালাম, জেলা শাসকের কার্যালয়ে ভিডিওগ্রাফির মাধ্যমে হবে, তা আপনারা সরাসরি দেখতে পেলেন। এবার আপনাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে যাদের ডেকে পাঠানো হবে শুনানির জন্য। এই সেই লিস্ট, যে লিস্ট আপনাকে দেওয়া হয়েছিল ইনুমিরেশন ফর্মের সঙ্গে, যেখানে জানানো হয়েছে যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের কোন কোন নথি নিয়ে যেতে হবে। এখানে দেখুন সম্পূর্ণভাবে বলা হয়েছে ভারতে 1/7/1987 সালের আগে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে, ভারতে 1/7/1987 থেকে 2/12/2024 মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য, এবং ভারতে 2/12/2004 পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আলাদা আলাদা ডকুমেন্টসের কথা বলা হয়েছে। অর্থাৎ 1/7/1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষে তাদের জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের যে কোনো একটি নথি জমা দিতে হবে। সেই তালিকা নিচে আছে, আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। আর যারা 1/7/1987 পর থেকে 2/12/2004 মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের নিজের জন্মের যে প্রমাণ সেই নথিও যেমন লাগবে, একই সঙ্গে তাদের পিতা কিংবা মাতার জন্মের যে কোনো একটা নথি, জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ জমা করতে হবে। আর 2/12/2004 পরে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ নিজের যে কোনো একটা নথি দিতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছে পিতার জন্য একটি যে কোনো নথি দিতে হবে। তৃতীয়ত মাতার জন্য যে কোনো একটি নথি দিতে হবে। তাছাড়াও পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকেন তাহলে জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিতে হবে। এছাড়াও যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন তাদের বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করতে হবে, মানে যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন। আবার যারা নিবন্ধীকরণ বা স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতের নাগরিকত্ব অর্জন করেছেন, এদেশের নাগরিক ছিলেন না, তারা এদেশের নাগরিকত্ব অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে জানানো হয়েছে নাগরিকত্ব নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করতে হবে। অর্থাৎ সেই সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে যে আপনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা এখানে দেওয়া হয়েছে। তালিকাতে দেখুন প্রথমে যা জানানো হয়েছে যে কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে সেই নথি আপনি পেশ করতে পারেন হিয়ারিংয়ে। দ্বিতীয়ত যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি যেটি 1/7/1987 এর পূর্বে বা এই তারিখের আগে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কিংবা ব্যাংক কিংবা ডাকঘর কিংবা ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসি যেটাকে আমরা বলি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক আপনাকে দেওয়া হয়েছে সেই নথি আপনাকে দিতে হবে বা সেই নথি আপনি দিতে পারেন হিয়ারিংয়ে। তাছাড়াও বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট, সেটাও আপনি কিন্তু জমা করতে পারেন। পাসপোর্ট আপনি এই হিয়ারিংয়ের সময় দিতে পারেন বা দেখাতে পারেন। তাছাড়াও স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। 6 নম্বরে যা জানানো হয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। তাছাড়াও 7 নম্বরে বনভূমি অধিকার শংসাপত্র। 8 নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় মানে ওবিসির কথা বলা হয়েছে। তারপর তফসিলি জাতি কিংবা তফসিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র আপনি পেশ করতে পারেন। 9 নম্বরে জানানো হয়েছে নাগরিকদের জাতীয় রেজিস্টার মানে যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। 10 নম্বরে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, এটাও আপনি জমা করতে পারেন। 11 নম্বরে যে কোনো জমি বা বাড়ির বরাদ্দের শংসাপত্র আপনি জমা করতে পারেন। আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায় দেওয়া হয়েছিল আধার দিয়ে আপনি অভিযোগ করতে পারেন এবং আধারকে একটি নথি হিসাবে দেখাতে পারেন, তবে আধার আপনার নাগরিকত্বের প্রমাণ নয়, এটা কিন্তু কমিশন বারবার বলেছে। আধার আপনি দিতে পারেন, আধার দিয়ে আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না, কিন্তু আপনাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। তাই আধার আছে 12 নম্বরে। মূলত 11টি ডকুমেন্টসই কিন্তু আপনাকে দেখাতে হবে। 13 নম্বরে 1/7/2025 অনুযায়ী বিহারের এসআইআরের নির্বাচক তালিকার নির্যাস আপনি ব্যবহার করতে পারেন। তো মূলত 11টি নথি আপনি ব্যবহার করতে পারবেন হিয়ারিংয়ে, যেখানে আপনি প্রমাণ করতে পারবেন আপনি ভারতের নাগরিক। তাছাড়াও এই যে দুটো নথি মানে আধার কিংবা বিহারের যে এসআইআরের নির্যাস সেগুলো আপনি ব্যবহার করতে পারেন বলে বলা হয়েছে।
যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে এসআইআরের ফর্ম ফিল আপ বা ইনুমিনেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ হলেও আসল প্রক্রিয়া এবার শুরু হচ্ছে। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এখনও পর্যন্ত জানা গেছে 30 লক্ষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। তো কত পরিমাণ ডাকা হবে সেটা ওই 16ই ডিসেম্বর লিস্ট প্রকাশিত হলেই আমরা জানতে পারবো। তো তখনই কিন্তু আপনাদের আমরা দেখাতে পারবো যে কাদের নাম আছে কাদের নাম নেই, কিভাবে আপনি দেখবেন সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। একই সঙ্গে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন।